একটা রহস্যময় পাথর মাত্র 15 মিনিটের জন্য খুলে দেওয়া বিশাল পানির গেট, পানির লেভেল বদলে চলে একটি ক্রুজ, আর শেষ বিকেলের আকাশ জুড়ে অপূর্ব এক মিলিয়ে আমাদের এই উইকেন্ড ট্রিপটা ছিল আনফরগেটেবল। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। হেলসিঙ্কি থেকে আমাদের সাথে যাওয়ার সময় আমার ইউনিভার্সিটির এক বড় আপু তার পরিবার ছিল। যাওয়ার সময় ওয়েদারটা ছিল অসাধারণ, কিন্তু মাঝ রাস্তায় বৃষ্টির জন্য আমাদের আসলে থেমে যেতে হয়। শেষ পর্যন্ত আমরা প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা আসলে লেপানাতে পৌঁছে যাই, কারণ সেখানে ওয়েট করছিলেন আমাদের জন্য আমার ইউনিভার্সিটির আর এক বড় আপু মুনিয়া আপু ও হাসিব ভাই। তো আমরা যেহেতু অনেক টায়ার্ড ছিলাম, ওই দিন গিয়ে আসলে তেমন কিছু করা হয়নি। আমরা একটু আড্ডা দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিন সকালবেলা আমরা ডাল ভর্তা যাই হোক খেয়ে আমরা আসলে রওনা দিয়ে দিই কুম্মাকিভির দিকে, কারণ কুম্মাকিভিতে একটা ওল্ড স্টোন আছে। ধারণা করা হয় শেষ আইস এজের সময় গ্লেসিয়ার এই বিশাল পাথরটিকে এখানে এনে আসলে রেখে যায়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এত বড় পাথরটি খুব ছোট একটি অংশের উপর হাজার হাজার বছর ধরে ব্যালেন্স করে দাঁড়িয়ে আছে। সামনে থেকে দেখলে সত্যি অবাক হয়ে যেতে হয়। কুম্মাকিভি ঘুরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল ফিনল্যান্ডের অন্যতম জনপ্রিয় ট্যুরিস্ট অ্যাট্রাকশন ইমাত্রা র্যাপিডস বা ইমাত্রানকোস। প্রথম দেখাতে জায়গাটা অনেক শান্ত মনে হয়, কিন্তু এই শান্ত নদী কয়েক মিনিটের মধ্যে একেবারে অন্যরকম রূপ ধারণ করে। ইমাত্রানকোসকে আসলে ফিনল্যান্ডের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত ন্যাচারাল র্যাপিডসগুলোর মধ্যে একটি। একসময় এখানে নদীর পানির স্রোত ছিল সম্পূর্ণ প্রাকৃতিক। পরে বিদ্যুৎ উৎপাদনের জন্য বাঁধ নির্মাণ করা হলেও আজও ঐতিহ্য ধরে রাখতে নির্দিষ্ট সময়ে বাঁধের গেট খুলে দেওয়া হয়। গেট খোলার আগে চারপাশে অনেক মানুষ অপেক্ষা করছিল, সবাই ক্যামেরা নিয়ে রেডি, কারণ এই দৃশ্য দেখতে প্রতিদিন অসংখ্য পর্যটক এখানে আসেন। আর তারপর ঠিক সময় হতেই গেট খুলে দেওয়া হলো। কয়েক সেকেন্ডের মধ্যেই শান্ত নদী যেন এক বিশাল শক্তিতে জেগে উঠলো। প্রচণ্ড শব্দে পাহাড়ের মাঝখান দিয়ে পানি নিচের দিকে ধেয়ে যেতে শুরু করলো। সামনে দাঁড়িয়ে সেই পানির গর্জন অনুভব করা সত্যি অন্যরকম। ভিডিওতে যতটা বোঝা যায়, বাস্তবে তার শক্তি আর শব্দ কয়েক গুণ বেশি। ইমাত্রা থেকে বাসায় ফিরে একটু ফ্রেশ হয়ে আমরা সবাই মিলে বারবিকিউ করতে চলে গেলাম। সারাদিনের ঘোরাঘুরির পর সবাই একসাথে বসে খাওয়া, গল্প, আড্ডা, মুহূর্তটা ছিল সত্যি অসাধারণ। বারবিকিউ শেষ করে কাছেই থাকা লুট ক্যাম্পাসে একটু ঘোরাঘুরি করে বাসায় ফিরে গেলাম। যেহেতু সবাই অনেক টায়ার্ড ছিল এবং আমাদের পরের দিন সকালে লেক সাইমা দেখার জন্য একটা ক্রুজ ট্যুর প্ল্যান ছিল, সো আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। এবং পরের দিন সকালে আমাদের সবার প্রিয় মুনিয়া আপু আমাদের জন্য এই মজার মজার নাস্তাগুলো রেডি করেছিল এবং আমরা সেই নাস্তাগুলো খেয়ে আমরা আসলে লেক সাইমা দেখার জন্য রওনা দিয়ে দিই। এই হচ্ছে লেক সাইমা। লেক সাইমা সম্পর্কে আসলে আলাদা করে বলার কিছু নাই। লেক সাইমা হচ্ছে ইউরোপের অন্যতম বড় একটি লেক, যেটা দেখার জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে এবং সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পর্যটক এখানে আসে। লেক সাইমা যেটা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে যে কিছু দূর যাওয়ার পর ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু লাইট, ওইখানে একটা গেট আছে। লেভেলটা কম, অনেক কম দেখতে পাচ্ছেন আপু। এই গেটটার মধ্যে আমাদেরকে একটা জায়গায় ঢোকানোর পরে গেটটা বন্ধ করে দিয়ে পানির লেভেলটা সমান করে নিয়ে আবারও হচ্ছে জাহাজটা সামনের দিকে চলে গেল। এই যে পানির লেভেলটা কমছে, এটা মোটামুটি 13 থেকে 14 মিটার পানির লেভেল কমছে এবং পুরো গর্তটার গভীরতা প্রায় 70 মিটারের মতো। তো পানির লেভেল কমিয়ে আমাদের জাহাজ আবার সামনের দিকে চলা শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আবার ঘুরে আমরা যখন ব্যাক করছিলাম তখন ঠিক উল্টো ভাবে এই যে দেখতে পাচ্ছেন আপনারা পানির লেভেলটা বাড়িয়ে, আমরা যেহেতু যাওয়ার সময় পানির লেভেলটা হাই ছিল, তো আমাদের জাহাজটাও সেভাবে পানির লেভেলটা বাড়িয়ে আমাদের ফেরার জন্য সামনের দিকে আসার জন্য প্রস্তুত হচ্ছে। শেষমেশ পানির লেভেল সমান করে আমরা আসলে সামনের দিকে রওনা দিয়ে দিলাম এবং আমরা আশেপাশের যে ভিউ সেটা দেখতে দেখতে আমরা কখন যে আমরা চলে এসেছি, ব্যাক করেছি, এটা আমি আসলে বুঝতেই পারিনি। এটা হচ্ছে স্যান্ড ক্যাসেল। আমরা ক্রুজ থেকে নেমে পাশেই জায়গাটা অবস্থিত এবং এই যে ক্যাসেলগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো প্রত্যেক বছর বালু দিয়ে তৈরি করা হয়। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এগুলো সব কিছুই বালু দিয়ে তৈরি এবং কত সুন্দর সুন্দর জিনিসপত্র তারা তৈরি করেছে, আপনারা জাস্ট একবার দেখেন। তো আমরা স্যান্ড ক্যাসেল দেখতে দেখতে মনিয়াপু এবং হাসিব ভাই কখন যে বাসায় চলে গিয়েছিল আমাদের জন্য খাবার নিয়ে আসার জন্য, এটা আমরা আসলে বুঝতেই পারিনি। এবং এটা আসলে মনিয়াপুর বুদ্ধি যে আমরা যদি লেকের পাশে বসে লাঞ্চ করতে পারতাম তাহলে খুবই ভালো হতো। তো এই হচ্ছে স্যান্ড ক্যাসেলের অবস্থা এবং শেষ পর্যন্ত আপুরা আমরা ওইটা ঘুরতে ঘুরতে চলে আসে এবং আমরা সবাই মিলে বসে আসলে দেখেন কত সুন্দর একটা পরিবেশে আমরা আসলে লাঞ্চ করছিলাম। তো লাঞ্চ করে আমরা সরাসরি আরেকটা জায়গায় চলে যাই। এটা হচ্ছে
কুকুরদের প্রশিক্ষণ দেওয়ার একটা জায়গা। আমরা একটা জঙ্গলের ভিতর গেছিলাম, তো আমি ভাবছিলাম যে ক্লিপটা নিয়ে রাখি। এবং আমাদের দেশীয় হাঁস, এই সিনটা দেখে আমি আসলে না নিয়ে আর পারিনি। আমার কাছে মনে হয়েছে যে এটা আপনাদেরকে দেখানো উচিত। আমি ভেবেছিলাম এটাই হচ্ছে আমার ভ্লগের শেষ সিন, কিন্তু আমি যখন হেলসিঙ্কির দিকে রওনা দিই তখন হচ্ছে এই যে সুন্দর রেইনবোটা আমাদের সামনে চলে আসে। মন খারাপ ছিল, তারপরও এই রেইনবোটা একটু হলেও মন ভালো করে দিয়েছে। ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমার পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন, সাথে আমার ইউটিউব চ্যানেলেও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।